আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ইরান সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে। ফের দুদেশের পাল্টাপাল্টি মিসাইল হামলা। ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। 7 দিনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। পরবর্তী শুনানি 24 জুন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। জনগণ এখন নির্বাচনমুখী। লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। ইসরায়েল ইরানের চলমান সংঘাতে বাড়ছে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি। পুরোপুরি যুদ্ধ বাদলে পারমাণবিক বোমা হামলার পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। এদিকে গতরাতে নতুন করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ও সামরিক বাহিনীর 2 জেনারেল নিহত হয়েছেন। এ নিয়ে ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 224 জনে। তবে ইরানের হামলায় ইসরায়েলের প্রাণহানির সঠিক সংখ্যা দিচ্ছে না নেতানিয়াহু সরকার। যদিও তেল আবিব এবং হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। শুক্রবার রাত থেকে একের পর এক মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বন্দর অধিষ্ঠিত শহর হাইফা এখন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। ইসরায়েলের হামলার জবাবে রোববার রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে সরাসরি আঘাত হানায় ধ্বংস হয়ে গেছে অনেক বাড়িঘর। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের মিসাইল হামলায় আমি আমার পরিবার হারিয়েছি। আমার স্ত্রী ও 3টি কন্যা মারা গেছে। গাজায় হামলা বন্ধ এবং এই সংঘাত আমরা চাই না। ইরানের হামলার প্রাণভয়ে তেল আবিব ও জেরুজালেমে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। গাজায় ইসরায়েলের বর্বরতার পর এবার নিজ দেশে সেই প্রতিচ্ছবি দেখল ইসরায়েলিরা। ইসরায়েলিদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। আপনারা দখলকৃত ভূমি ছেড়ে দিন, কারণ এটি আপনাদের বাসযোগ্য নয়। সাহসী ইরানি যোদ্ধারা শিগগিরই কঠিন আক্রমণের মাধ্যমে ইসরায়েলের দখল করা ভূমি উদ্ধার করবে। ইরানের হামলার মুখে ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে ইসরায়েলকে আমেরিকার সহায়তার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। ইরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন একটি বড় ভুল। এতে ইসরায়েলকে আমেরিকার সহায়তা করার বহু প্রমাণ রয়েছে আমাদের কাছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। درگیری به منطقه خلیج فارس। অন্যদিকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের শনাক্ত এবং তাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এতে আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি ও তার সহকারী হাসান মুহাক্কেক এবং কমান্ডার মোহসিন বাকেরি নিহত হন। এছাড়াও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কোম শহরের উত্তর পূর্বাঞ্চলে ফোরদা পরমাণু কেন্দ্র। ইরানের বিপ্লবী গার্ডের ঘাঁটির কাছে এই পরমাণু কেন্দ্র মাটির গভীরে, যেখানে মজুদ রয়েছে ইরানের বিপুল পরিমাণ ইউরেনিয়াম। এটি ধ্বংস করতে আমেরিকার সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র আমাদের বড় পরিসরে সাহায্য করছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আমরা ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা করে কয়েকজন শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছি।
מפציצים את האזרחים שלנו. এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হত্যায় ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের সাথে সংঘাতে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। ইসরায়েলের বিভিন্ন শহর আয়রন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। তবে ইরান ক্রুজ, ব্যালিস্টিক এবং হাইপারসোনিকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভেঙে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দুই পরাশক্তি ইসরায়েল ইরান যুদ্ধে এখন বড় ঝুঁকি পারমাণবিক অস্ত্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে সংঘাতে জড়ালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে তেহরান, আর তা হবে বিশ্বের আরেক হিরোশিমা নাগাসাকি ট্র্যাজেডি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘের গুম বিষয়ক কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যাতে গুম করতে সাহস না পায় সে বিষয়টি প্রাধান্য দেওয়া হবে আইনে। এছাড়া গণহত্যার তথ্য জানতে ট্রুথ কমিশন গঠন করবে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগের গত 16 বছরে গুম হয়েছেন বহু মানুষ। শেখ হাসিনার পতনের পরও তাদের বেশিরভাগই ফিরে আসেনি। তারা জীবিত নাকি মৃত তাও জানে না পরিবারগুলো। ফলে উত্তরাধিকার ইস্যুতে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। এমন প্রেক্ষিতে জাতিসংঘের পরামর্শ নিয়ে গুম বিষয়ক আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে দেয়া হবে নিখোঁজ সনদ, যা দিয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তারা। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতো প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। তিনি জানান, আইনে এমন কিছু বিষয় রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুম বা অপহরণের সাহস না পায়। এত রক্তপাতের পর, এত প্রাণহানির পর, এত আত্মত্যাগের পর যদি আমাদের বোধোদয় না হয় তাহলে তো কিছু করার নাই, আর বুঝছেন না। আইনের মধ্যে ইনবিল প্রভিশন রাখছি যাতে ভবিষ্যতে সরকারদের জন্য এই সমস্ত চিন্তা করা খুবই রিস্কি এবং খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারব। উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে গণহত্যা, নির্যাতন সহ বিভিন্ন অপরাধের তথ্য জানতে আন্তর্জাতিক মানের ট্রুথ কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। চরম যারা দোষী আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে আমাদের একটা জাতীয় ঐক্যবোধ গড়ে তোলা। এসব বিষয়ে সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিন আইন শৃঙ্খলা বাহিনীর দেয়া প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের মামলার এই 2 আসামি ভারতে পালিয়ে আছেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি 24শে জুন। সেদিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আজ এই মামলার একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচনমুখী। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এসব কথা বলেন।
এদিকে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলোতেই সংস্কার হবে। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপি নীতি নির্ধারকদের সাথে বৈঠক করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার সহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি বন্ধু প্রতিম দেশগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই। কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়। এদিকে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকের অংশ হতে লন্ডনে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফিরেছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে এবং আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাব। সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, জনাব তারেক রহমান সাহেবও বলেছেন, আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না, এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি এমন রাজনীতি করবে না যাতে দেশে দ্বিতীয় গণঅভ্যুত্থানের সুযোগ তৈরি হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বৈরাচারী মনোভাব নিয়ে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপির রাজনীতি জাতীয় ঐক্যের ভিত্তিতে হবে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী আনি। খায়রুল ইসলামের রিপোর্ট। আমরা দেশ গঠন করার কাজে এগিয়ে যাচ্ছি। এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রির এবারের পর্বে আলোচনা করা হয় নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী আনি। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের নানা প্রশ্নের জবাব দেন তিনি। আমাকে বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হবে। শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সময় উপযোগী একটি বৈঠক হয়েছে, যার মাধ্যমে জনগণের মধ্যে নির্বাচনের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। লাইভে আমরা দেখলাম, বৈঠকের পরে যৌথ ব্রিফিংয়ে আমরা দেখলাম একটা স্বস্তি ফিরে এসেছে। সব প্রস্তুতি যদি আমি সম্পূর্ণ করে ফেলতে পারি তাহলে আমার মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়াটা সম্ভব। তবে লন্ডন বৈঠক নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ও এনসিপি। এমন প্রতিক্রিয়া আরো ভেবে চিনতে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। জামাতের কথাও বলতেছি, বা যারা আমাদের ছাত্র ভাইরা যারা নতুন রাজনৈতিক দল করেছেন, যারা কিছুটা হলো দ্বিমত পোষণ করেছেন, আমার মনে হয় জাতির বৃহত্তর স্বার্থে আর একটু বিবেচনা করা উচিত। কারণ আমাদের টার্গেট তো এক, উদ্দেশ্য তো এক, একসঙ্গে তো লড়াই করেছে। এদিকে দেশের মানুষের ভোটাধিকার ফেরত ও গণতন্ত্র পুনরুদ্ধারে লন্ডনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেটা গতি, একটা স্থিতিশীলতা, ভবিষ্যৎ গণতন্ত্রকে আরো এগিয়ে নেবার যে পদযাত্রা,
যে ভোটের মানুষের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে, আমরা মনে করি সকলে একসাথে কাজ করবার দরকার। নির্বাচিত সরকার বিগত আওয়ামী শাসনামলের গুম, খুন, দুর্নীতির বিচার করবে বলেও প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশে অন্যায়, দুর্নীতি, দিনের ভোট রাতে হয়েছে, তার সুষ্ঠু বিচার যাতে ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতা আসে, জনগণ কিন্তু চায় তা যাতে এই বিচারগুলি করে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আইন নিজ হাতে তুলে নিলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিষেধাজ্ঞা জারি করা এলাকায় সভা সমাবেশের চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে বলে জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এদিকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেছেন, ধানমন্ডি এলাকায় মব ঠেকিয়ে পুলিশ যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আরও আগে করতে পারলে এখন কেউ আইন নিজ হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখাতো না। মিজান শাহজাহানের রিপোর্ট। 19 মে রাতে ধানমন্ডিতে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে একজন প্রকাশকের বাসায় হামলা চালায় কতিপয় যুবক। তবে থানার ওসি কৈশুনো মারমার দূরদর্শিতায় আইন নিজ হাতে তুলে নিতে পারেনি হামলাকারীরা। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনের শাসনে আইন নিজ হাতে তুলে নেয়ার সুযোগ নেই। পরিচয় যাই হোক, এই ধরনের অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় হওয়ার সুযোগ নেই বলে মত সাবেক এই আমলার। প্রথম মব বন্ধ করতে হবে, মব বন্ধ করা প্রথম কাজ, এবং মব বন্ধ করতে না পারলে তো কোনো কিছু ঠিক মতো চলবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায়িত্ব কিন্তু সরকারের। আপনি যখনই সরকার গঠন করছেন সেদিন থেকে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চেপে বসেছেন, সুতরাং আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে হবে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, ভবিষ্যতে কেউ নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। তদন্ত বা কাউকে আটক বা কাউকে জোরপূর্বক কাউকে হয়রানি করার কোনো সুযোগ আইনে নাই। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রে পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। যদি কারো অভিযোগ থাকে সেটা তারা থানায় জানাবে, থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা মহানগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করে দফায় দফায় গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা ভঙ্গ করেছে আন্দোলনকারীরা। তবে নতুন করে আইন ভাঙার চেষ্টাকারীদের কঠোর বার্তা দিলেন ডিএমপির এই মুখপাত্র। ঢাকা মহানগরী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আশেপাশের এলাকাগুলোতে জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যদি কেউ এটা অনুসরণ করতে ব্যর্থ হন বা অনুসরণ না করে এটা ভঙ্গ করার চেষ্টা করে তবে পুলিশ অবশ্যই সেটা আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান সম্ভব এমন বিষয়ের পাশাপাশি অযৌক্তিক ইস্যুতে আন্দোলনের নামে জনদুর্ভোগ কাম্য নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহার আগে ও পরে 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত এবং 1182 জন আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। তাদের মতে, সড়কে ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের আগে কমপক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করা উচিত ছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক ব্যবস্থাপনা নয়, ঘরে ফেরা মানুষের বিকল্প পথেও যাত্রার ব্যবস্থাপনা করলে দুর্ঘটনা কমতে পারে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে প্রতি বছর ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে যান প্রায় 1.5 কোটি মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে উঠে এসেছে, এবার ঈদুল আজহার আগে ও পরে 15 দিনে শুধু সড়ক পথেই 379টি দুর্ঘটনা হয়েছে। হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 22.65% বেশি। সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে সড়ক, রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে ঈদের আগে ছুটি কম থাকা, মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা সহ অবৈধ যানবাহনের চাপ এবং ভাঙাচোরা রাস্তাকে দায়ী করেছে সংগঠনটি। একটা বছরব্যাপী একটা পলিসি দরকার। আমি রাতারাতি গণপরিবহন বাড়াতে পারবো না, রাতারাতি রাস্তাঘাটও বাড়াতে পারবো না, কিন্তু আমি ভাগ ভাগ করে মানুষগুলোকে পাঠানোর একটা উদ্যোগ নিতে পারি।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষকরা বলছেন, শুধু সড়ক পথে সরকার মনোযোগ দিলেই দুর্ঘটনা কমানো সম্ভব নয়। মনিটরিং করে আমরা খুব বেশি দিন কিন্তু আসলে এই রোড কন্ডিশনটাকে ভালো রাখতে পারবো না, বরং এটা ডিটোরিয়েট করবে ডে বাই ডে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই রেল নেটওয়ার্কটাকে বিস্তৃত করতে হবে, ভালো করতে হবে, ওয়াটারওয়েটাকে ভালো করতে হবে, পাশাপাশি সড়ক পথ থেকে আমার অন্যান্য যে ভেহিকেলগুলো রয়েছে নসিমন, করিমন, থ্রি হুইলার, সেগুলোকে আমার সরিয়ে ফেলতে হবে এবং ইন্টারসেকশনগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে হবে। সড়ক নিরাপত্তায় বিশেষ বরাদ্দ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উন্নত বিশ্বে অলরেডি এই সমস্যাগুলো অনেক আগেই সমাধান করে ফেলেছে। তা ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ভালো করার জন্য ম্যানুয়াল রয়েছে, গাইডলাইন রয়েছে। যেটার দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা এবং ইনভেস্টমেন্ট। এখানে রোড সেফটিতে ইনভেস্টমেন্ট লাগবে। মানুষ যারা মারা যাচ্ছে এটাকে আমরা কাউন্ট করছি না, অথচ প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রায় 20 জনের বেশি মারা গিয়েছে পার ডে এই ঈদে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং আর্থিক ক্ষতি কমাতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করতে নিজ বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে কাজ করার মধ্য দিয়ে একদিকে দেশের রেমিটেন্স আসে, অন্যদিকে উজ্জ্বল হয় বাংলাদেশের ভাবমূর্তি। দুপুরে বিমান সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তি মিশনের জন্য মনোনীত বিমান বাহিনীর 125 সদস্যের উদ্দেশ্যে বক্তব্যে হাসান মাহমুদ এসব কথা বলেন। আগামী 20 জুন কন্টিনজেন্ট সদস্যরা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বিগত সময় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের জটিল ও বিপদপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যে দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে তা কেবল জাতিসংঘে নয়, বরং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সরকার ও সাধারণ জনগণের মধ্যে আস্থা ও শ্রদ্ধার ভিত্তি মজবুত করেছে। পেশাদারিত্ব, পারস্পরিক সহযোগিতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও সামরিক কমান্ড কন্ট্রোলের সর্বোচ্চ চর্চার মাধ্যমে আপনারা আপনাদের পূর্বসূরীদের সুনাম সমুন্নত রাখতে পারবেন এবং বিমান বাহিনীরও সম্মান বজায় রাখতে পারবেন। আগামী 25 জুনের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। রাজধানী শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কর্মসূচি পালন করবে তারা। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে 13 দফা সুপারিশ করা হয়। 2014, 2018 এবং 2024-এর জাতীয় নির্বাচন বাতিল, 1947, 71 এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সবাইকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান ঘোষণা, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার, 36 জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণা সহ জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সংসদ অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রথম সংশোধনীকেই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 25 জুন সরকারের এই তারিখ শেষ হবে। তার মধ্যে যদি এর কোনো পদক্ষেপ সে না নেয়, তাহলে আগামী 25 জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে লাল মার্চ ঘোষণা করছি। ঠাকুরগাঁওয়ে একটি বাঁশের সাঁকো 10 গ্রামের মানুষের একমাত্র ভরসা। নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন জনসাধারণের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণ করে দেয়ার, কিন্তু এর বাস্তব প্রতিফলন দেখেনি সদর উপজেলার আকচা ইউনিয়নের 10 গ্রামের মানুষ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নের পালপাড়ায় টাঙ্গন নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে চলাচল করছেন 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। স্থানীয়দের নিজস্ব অর্থায়নে প্রতিবারই নদীর পানি কমে এলে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। তবে বর্ষা মৌসুমে তলিয়ে যায় এই বাঁশের সাঁকো, তখন পারাপার হতে হয় নৌকায়। এটা একটা কৃষি প্রবণ এলাকা, মানে এই এলাকাতে মনে করেন ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়। অনেক ঝুঁকিপূর্ণ ভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে, সেটা দিয়ে আমরা অনেক ভয়াবহ ভাবে নদী পার হয়ে আমরা স্কুল প্রাইভেট যাই, অনেক কষ্ট করি। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা দফায় দফায় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনে জেতার পর আর কথা রাখেননি। সবাই করে না, ভোটের সময় ভোট চায়, চলাফেরার কাজ করে না।
এলজেডি নির্বাহী প্রকৌশলী সেতু নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, প্রস্তাবনা পাঠানো হয়েছে, অনুমোদন হলে নির্মাণ করা হবে সেতু। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো। সেতুটি নির্মিত হলে বদলে যাবে নদীর দুই তীরে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গি, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের মানুষের জীবনযাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের টানা ছুটিতে বন্দর কার্যক্রম চালু থাকলেও পণ্য খালাস কম হওয়ায় আবারও কন্টেইনার জটে পড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। বহির্নোঙরেও বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা, ফলে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানিতে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সাম্প্রতিক নানা ইস্যুতে ঈদের আগে থেকেই কন্টেইনার ডেলিভারি নিয়ে বিপাকে ছিল চট্টগ্রাম বন্দর। পরে ঈদের আগ মুহূর্তে তা সমাধানের উদ্যোগে বন্দর কার্যক্রমে কিছুটা প্রাণ ফিরলেও ঈদের ছুটিতে আবারও কন্টেইনার জটে পড়েছে বন্দর। কাস্টম পাশাপাশি শিপিং এজেন্টগুলোকে খোলা রাখা, এনওসি দেওয়া, এই ধরনের লজিস্টিক সাপোর্টগুলো যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় সবার জন্য হেল্প হবে। এই সিটিতে কিছু ব্যাংক খোলা ছিল, কিছু টাকা নিচ্ছিল না, পে অর্ডার করতে পারে নাই, এখানে তো অনেক কিছু জড়িত। পণ্য ডেলিভারিতে কাস্টমসের কাজে শুধু যে কাস্টমস আর পোর্ট তো নয়, বন্দর থেকে পণ্য খালাসে সম্পৃক্ত 50টিরও বেশি প্রতিষ্ঠান, কিন্তু বন্ধের সময় নিয়মিত বা সাধারণ পণ্য খালাসে জড়িত থাকে মাত্র 8 থেকে 10টি প্রতিষ্ঠান। এই সংকট দূর করতে সমন্বয়ের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা আমদানিকারক যারা আছেন সবাইকে নিয়ে যদি এরকম একটা শক্তিশালী ট্রান্সপোজ করা হয় এবং কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয় যে এগুলোকে ব্যবস্থাপনাগুলোকে সঠিকভাবে পালন করার জন্য, তাহলে এটার একটা সুফল হয়তো আমরা পরীক্ষামূলক দেখতে পারি যে এটা সুফলটা কেমন পাওয়া যেতে পারে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে এই সংকট। আমদানি রপ্তানি কখনোই আমাদের এখানে থেমে থাকেনি। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের আর একটু বেশি সহযোগিতা হলে এই সংখ্যাটা আরো বেশি হতে পারত। কিন্তু আজকের পর থেকে যেহেতু সবকিছু সহজভাবে চলাচল করছে, সাধারণভাবে চলাচল করছে, আমরা আশা করছি আর কোনো ধরনের জট অ্যাটলিস্ট এই মুহূর্তে হবে না। বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে 45টি জাহাজ, এর মধ্যে 12টি কন্টেইনারবাহী, যাতে রয়েছে আরও 10,000-এরও বেশি কন্টেইনার। তাই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। একসময় ধান সিদ্ধ, শুকানো আর মিলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো উত্তরাঞ্চলের কৃষকদের। সেই দুর্দশা লাঘবে সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় চালু হয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটো রাইস মিলস। সেখানে প্রতিদিন উৎপন্ন হচ্ছে 35 টন চাল। সাশ্রয় হচ্ছে সময় ও কষ্টের, এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 2 শতাধিক লোকের। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও রয়েছে বিশেষ ব্যবস্থা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের তথ্যচিত্রের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। ধান সেদ্ধ, শুকানো মিলের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার এমন দৃশ্য উত্তরাঞ্চলের কৃষকদের দৈনন্দিন দুর্দশার নাম। প্রযুক্তি আধুনিকতায় কৃষকদের সেই দুর্দশা এখন লাঘবের পথে। শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় 7 বিঘা জায়গার উপর স্থানীয় কয়েকজন উদ্যোক্তার উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটো রাইস মিলস। 2024 সালে উৎপাদন কার্যক্রম শুরু করে মিলটি। উৎপাদন শুরুর মাত্র 1 বছরে এসে এই চালকলে প্রতি 24 ঘন্টায় উৎপাদন হয় 1300 মণ বা 35 টন চাল। পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কমপক্ষে 200 মানুষের। 70-80 জন মানুষ কর্ম করে। আমাদের এখানকার মিলের চাউলগুলা সুন্দর মানে গুণগত মান হয়। এই মিল হওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারতেছে। এত বড় একটা প্রতিষ্ঠান এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে, বেশ কিছু শ্রমিক খাটতেছে। অত্যাধুনিক মিলটিতে হাতের কোনো সংস্পর্শ ছাড়াই চাল উৎপাদন হচ্ছে। মিলের বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। 12 ঘন্টার ভিতরে 1300 মণ ধান
মানে রেডি করা হয়, বস্তা প্রক্রিয়াজাত করা হয়ে যায়। আমার কাজ হচ্ছে বয়লারে স্টিম এবং ড্রায়ারে ধান শুকানোর ব্যবস্থা করা। ধান থেকে সরাসরি প্যাকেটজাত চাল উৎপাদনের এই সুপরিকল্পিত অত্যাধুনিক প্রক্রিয়া এখন উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নের রোল মডেল বলে দাবি করছেন উদ্যোক্তারা। রাইস মিল হওয়ার কারণে আমাদের এলাকার কৃষকরা বর্তমান খুব হাসি খুশি থাকে, ধান নিয়ে তাদেরকে কোনো আর পরিশ্রম করতে হয় না। এখানে আমাদের কোনো ওই ধানও নষ্ট হয় না, কোনো চাউলও নষ্ট হয় না এবং লেবার সংকটও থাকে না। চুক্তি অনুযায়ী সরকারিভাবে খাদ্য বিভাগকেও প্রতি বছর 500 টন চাল সরবরাহ করছে বলেও জানান তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল গলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। অভিজ্ঞতার বিচরে স্বাগতিকদের চেয়ে কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে বড় রান পাওয়াকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দু দলের ক্রিকেটাররা। সকাল 10:30টায় শুরু হবে খেলাটি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। গল টেস্ট মানেই যেন বাংলাদেশের জন্য একটি অমীমাংসিত অভিশাপ। সমুদ্রের গর্জনে ঢাকা পড়ে যায় ব্যাট প্যাডের শব্দ। আর প্রতিবারই প্রশ্ন ওঠে, এবার কি পারবে টাইগাররা? 2013-তে এই মাঠে খেলা শেষ হয় ড্রতে। 2017-তে বাংলাদেশ পরাজিত হয় 259 রানে। তবে এবার বাংলাদেশ দলে তরুণ মিশ্র অভিজ্ঞতা। শান্তর নেতৃত্বে প্রথমবারের মতো টেস্টে লঙ্কা অভিযান। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ নেই, তাই এই ম্যাচ তার জন্য পরীক্ষার চেয়েও বেশি কিছু। গলের পিচ বরাবরের মতোই টার্নিং ট্র্যাক। টেস্ট যত গড়াবে ততই স্পিনারদের রাজত্ব। স্বাগতিক বোলারদের নিয়ে তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে বাংলাদেশকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পাওয়ার হাতছানি, তবে তার চেয়েও বড় ব্যাপার আত্মবিশ্বাস ফেরানো। গলে এবার আর গড়াগড়ি নয়, টাইগারদের চাই গর্জন। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করেছে পিএসজি। আরেক ম্যাচে অকল্যান্ড সিটিকে 10-0 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিক। ক্যালিফোর্নিয়ায় রোজ বোল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির হয়ে গোল উৎসব শুরু করেন ফ্যাবিয়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বিতিনহা। দ্বিতীয়ার্ধে স্প্যানিশ ক্লাবের জালে বল পাঠান সেনি মায়ুলু এবং লি খ্যাংহিন। অন্য ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে হ্যাটট্রিক করেছেন জামাল মুসিয়ালা। এছাড়া জোড়া গোল পেয়েছেন কিংসলে কোমান, মাইকেল ওলিস এবং থমাস মুলার। এটি ছিল টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েল ইরান সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে। ফের দু দেশের পাল্টাপাল্টি মিসাইল হামলা। ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত। গুম বিষয়ক আইন করবে সরকার। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে মিসিং সার্টিফিকেট। জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। 7 দিনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। পরবর্তী শুনানি 24 জুন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। জনগণ এখন নির্বাচনমুখী। লন্ডন থেকে দেশে ফিরে আমির খসরু। এবং ঈদ যাত্রায় দুর্ঘটনা বেড়েছে 22%। সড়কে 390 জন নিহত। ঈদের আগে ছুটি কম ও রাস্তায় অবৈধ গাড়ির চাপকে দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।